বিয়ের রাতে আমার স্বামী আমাকে বলতে শুরু করলো, তোমার জামাটা খুলে আমাকে দাও। আমি আমার স্বামীকে জামাটা দিলাম। আর স্বামী নিজে এসে কাপড়গুলো পরে মেকআপ করে জিজ্ঞেস করলেন কেমন লাগছে। আমি খুব রেগে গেলাম আর ঘুমিয়ে গেলাম। 1 মাস পর আমার স্বামী এক রাতে অজ্ঞান হয়ে যায়। ডাক্তারকে ডাকা হলে ডাক্তার এমন খবর দেন যে আমি হতবাক হয়ে যাই। আমার স্বামী 3 মাস ধরে। আমার নাম হুমায়রা। আমি যখন বিয়ে করি তখন আমার বয়স ছিল 17 বছর। সত্যি বলতে আমার বিয়ে করার ইচ্ছে ছিল। কিছু মেয়ে আছে যারা বলে বড় হয়ে আমাদের এই হতে হবে, আমাদের কোনো কাজ করতে হবে, কিছু কাজ। হ্যাঁ, আমি কিন্তু এটাই বলছি যে আমি বিয়ে করতে চাই আর নিজে সংসার করতে চাই। আমার মনে হতো আমার একটা স্বামী হোক, অফিস থেকে বাড়ি এলে আমার জন্য একটা ফুল কিনে আনুক, আমাদের সন্তান হবে আর আমাদের বাড়ি বসে খাবার রান্না করলে বাচ্চারা বলবে বাবা এসেছে। এমন ছোটোখাটো বিষয়ে আমি খুশি হতাম। আর ছোটোবেলা থেকে বিয়ের আমার খুব শখ ছিল। বিয়ের আগে আমি অদ্ভুত রকমের খিঁচুনিতে ভুগতাম আর সাধু সন্ন্যাসীরা বলতেন বিয়ে এর নিরাময়। আগে যখন আমার খিঁচুনি হতো তখন লোকে বলতো আমি কোনো ভূত দ্বারা আক্রান্ত, কিন্তু আমার বাবা এসব জানতো, কারণ সে একজন ডাক্তার। সে জানতো যে আমার কি সমস্যা, তাই সেই দ্রুত আমার সম্পর্কে বিয়ে দিয়ে এলো। আমি খুব খুশি হয়েছিলাম, বউ হয়েও হাসছিলাম, এমনকি আমার মা পর্যন্ত আমাকে মুখ বন্ধ করে বসতে বলেছিল। বিয়ের পর সুখে এবং আমার ঘরে চলে এলাম। আমি সুন্দর করে বসেছিলাম, যেমন কনে সিনেমায় বা নাটকে বসে থাকে তেমনি করে বিছানায় নিজের লেহেঙ্গা পরে বসিয়েছিলাম। ঘুমটাও মিলিয়ে মাথায় দিয়ে রেখেছিলাম। লেহেঙ্গাটাও খুব ভালোবেসে এবং খুব যত্ন করে বানিয়েছিলাম। আমি লাল রঙের লেহেঙ্গা পরতে চাইনি, তাই আমি গোলাপি রঙের লেহেঙ্গা পরেছিলাম। আমাকে খুব সুন্দর লাগছিল। আজ আমি নিজেকে নিয়ে গর্বিত। আমি আমার স্বামীর ছবি দেখেছিলাম, তাকে খুব লুকিয়ে লুকিয়ে দেখে নিয়েছিলাম। আমার স্বামী ভীষণ সুদর্শন এবং আমার বয়সী ছিল এবং আমি ভেবেছিলাম যে আমার জীবন খুব ভালো হবে, কিন্তু আমার স্বামী ঘরে আসতেই পা আমার নড়ে উঠলো। আমি ভাবতে লাগলাম মনে হচ্ছে আমার সৌন্দর্য উত্তাপ আনতে পারলে, তাই ইতিমধ্যে সে ভয়ে কেঁপে উঠল। যখন সে এসে আমার সামনে বসলো তখন তার হাতে কোনো উপহার ছিল না। সে আমার ঘুমটাটা তুলে নিল আর কোনো কথাও বলল না। আমি বললাম যে আমার জন্য কোনো উপহার নিয়ে আসেননি। সে বলল গিফট এনেছিলাম, আলমারিতে রেখেছি, তুমি নিজেই বের করে নাও, কিন্তু যেতে দাও। আমার স্বামী তার কথা অসম্পূর্ণ রেখেছিল। আমি জানি না সে কি বলতে চেয়েছিল। নিজের বরকে জিজ্ঞাসা করলাম আমার কেমন লাগছে। সে বলল ঠিকঠাক লাগছে। কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। প্রথম দিকে আমার স্বামী আমার কনেকে এই কথা কেউ কি বলে যে তুমি দেখতে ঠিকঠাক লাগছো? সে কি চাইছিল যে আমি প্রথম দিনেই তাকে আমার স্ত্রীর বা অভিভাব দেখিয়ে ঘর থেকে বের করে দিই? আমার মেজাজটা একটু বিগড়ে গিয়েছিল আর আমার স্বামীও এটা জানতো, কিন্তু আমার মুড ঠিক করার জন্য সে কিছুই করলো না। আমার স্বামীর নাম ছিল হামজা। আমি এমনকি তাকে এটাও বলেছিলাম যে আমি তোমার স্ত্রী, তুমি আমার সাথে প্রথমবার দেখা করলে, অন্তত আমার একটু প্রশংসাও করো। তবুও আমার স্বামী কিছুই বলেনি বা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। হয়তো তিনি ভয় পেয়েছিলেন, কিন্তু তারপর সে এমন কথা বলল যে আমি অবাক হয়ে গেলাম। সে বলল যাও তোমার জামা কাপড় চেঞ্জ করো আর আমাকে এই জামাগুলো দাও। তোমার জামা কাপড় চেঞ্জ করে এসো, এটা তো বুঝলাম, কিন্তু তোমার জামাটা দাও, এই ব্যাপারটা বুঝলাম না। যাই হোক, আমি কাপড় পাল্টাতে গেলাম আর বাথরুমে গিয়ে যা দেখলাম তাতে অবাক হয়ে গেলাম। বাথরুমের ভিতরে গিয়ে দেখি সাবান, শ্যাম্পু ইত্যাদি রাখা ছিল। সেখানে অনেক মেকআপ আইটেম ছিল আর সেগুলো একেবারে নতুন এবং খুব দামি। স্পষ্টতই শুধুমাত্র আমার জন্য। আমি খুব খুশি হয়েছিলাম যে আমার স্বামী নিশ্চয়ই আমার জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য এগুলো এনে রেখেছে। আমি এই জিনিসগুলো একটু লাগিয়ে দেখলাম আর সত্যি দারুণ জিনিস ছিল। আমি খুব খুশি হয়েছিলাম যে এই সমস্ত জিনিসগুলো আমার ছিল এবং আমি অবশ্যই আগামীকাল এগুলো ব্যবহার করব। এবং যখন বাথরুম থেকে বেরিয়ে এলাম সে বলল এই লেহেঙ্গাটি আমাকে দাও। আমি ইতিমধ্যে লেহেঙ্গা এবং অন্যান্য জিনিসপত্র প্যাক করে আমার স্বামী ধরেছিলাম। আমি এটা আমার স্বামীর দিকে এগিয়ে দিলাম আর ভেবেছিলাম আমার স্বামী এই জিনিসগুলো যত্ন সহকারে আলমারিতে রাখবে আর তিনি আমাকে সাহায্য করার চেষ্টা করছেন, কিন্তু তিনি এই জিনিসগুলো নিয়ে বাথরুমে চলে গেলেন। হ্যাঁ, আমি হাঁ করে তাকিয়ে থেকে গেলাম। আমার স্বামী আমার জিনিসপত্র বাথরুমে নিয়ে গেল কেন? আধা ঘন্টা পর পার হলো, কিন্তু আমার স্বামী বাইরে আসছিল না। আমি মনোযোগ দিয়ে শুনলাম, বিশেষ কোনো শব্দও শুনতে পেলাম না, আর না জলের কলের খোলার শব্দ আওয়াজ পেলাম, না অন্য কোনো আওয়াজও না। এর মানে কি তিনি স্নান করছেন না? আমি ভাবলাম সে স্নান করতে গেছে, কিন্তু এই জিনিস বাথরুমে নিয়ে গিয়ে কী লাভ? মাঝে মাঝে এমন পরিস্থিতি মানুষের সামনে আসে যার সম্পর্কে বিন্দুমাত্র ধারণা থাকে না, আর সে জানে এটা কেন না হয় আর বা তাদেরকে কী করাই উচিত, এমনকি সে কিছু ভাবার যোগ্য থাকতে পারে না। আর আমারও একই অবস্থা, কারণ এটাকেই ভেবেছিলাম যে আমার বর বলবে তোমার জামা কাপড় বদলাতে
তারপর সে তোমার জামা কাপড় নিয়ে বাথরুমে যাবে। এই ব্যাপারটা কি মনে ছিল? 2 ঘন্টা পর আমার স্বামী বাথরুম থেকে বেরিয়ে গেল। তাকে দেখে শুধু পায়ের নিচ থেকে মাটি সরে গেল, মাথা থেকে আকাশও উড়ে গেল। মনে হচ্ছিল যেন ঘরের দেওয়ালটা উধাও হয়ে গেল। আমার সামনে শুধু আমিই ছিলাম। আমার স্বামী আমার বিয়ের লেহেঙ্গা পরে বাইরে দাঁড়িয়েছিল এবং আমার মতোই প্রকাশায় পড়ছিল। এমনকি তার চুলও একটি বোন দিয়ে বাঁধা ছিল। পৃথিবীতে এমন মানুষ থাকতে পারে যে অনেক মজা করতে পারে, আর সেই ব্যক্তির বিষয়ে এটা রাখতে পারে যে সে অনেক বেশি ইয়ার্কিবাজ, কিন্তু সেও বিয়ের রাতে কনের সাথে এইভাবে ঠাট্টা করে না। এর মানে কি? মোটেও রসিকতা ছিল না। আমি কিছু বুঝতে পারছিলাম না। আমার গলা দিয়ে একটা শব্দও বের হচ্ছিল না। যখন আমার স্বামী তার কানের কাছে হাত থেকে নকল চুলগুলো পিছনের দিকে ঠেলে দিয়ে বলল, আমায় কেমন লাগছে বল? এই রং তোমাকে তো একদম মানাচ্ছিল না। এত সুন্দর জামা কাপড় কীভাবে পরতে হয় তুমি সেটা জানো না। তুমি ওড়না কীভাবে পরেছিলে? এটাকে এইভাবে পরা উচিত। তুমি যখন পরেছিলে তখন মনে হতো এটা কম টাকার পোশাক, কিন্তু এখন দেখো আমি পরেছি, মনে হচ্ছে এতে প্রাণ চলে এসেছে। দেখো এইটাকে এইভাবে ধরে রাখতে হয়। আমার স্বামী যেন ঠিকভাবে কথা বলছিল না। সে তো আমার কোণে যেন একটা গলে যাওয়ার সীসা ঢালছিল। আমি বললাম, কী হয়েছে তোমার? কী করছো এইসব? তুমি তোমার জামা কাপড় পরছো কেন? তার উপর এইরকম মেকআপ পরছো কেন? কেউ দেখলে কি বলবে? সে বলল, আমার খুব এসব পছন্দ। তোমাকে যখন এই লেহেঙ্গা পরে দেখলাম আমার ইচ্ছা ছিল যে এটা আমি পরবো, আর বাথরুমে পরে থাকা জিনিসগুলো আমার। তুমি এগুলো ধরবে না। আমি দেখলাম যে তুমি আমার জিনিসপত্র এদিক ওদিক করছো। আজকের জন্য তোমাকে ক্ষমা করে দিলাম। যদি তুমি আমার জিনিসপত্র দ্বিতীয়বার হাত দিয়েছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমার এত রাগ হচ্ছিল যে আমার মনে হচ্ছিল যেন আমি বমি করে ফেলবো। আমি এত তাড়াতাড়ি কম্বল তুলে নিলাম এবং মাথা পর্যন্ত কম্বল দিয়ে ডেকে শুয়ে পড়লাম। আমার বর পরে আমাকে আবার জিজ্ঞেস করছিল, আমাকে কেমন লাগছে? আমাকে একটু ভালো করে দেখো, আমার ছবি তুলে দাও। এই লম্বা পোশাকের সাথে নিজের ছবি নিজেকে কেমনে করে তুলবো? সেলফি তো আমি ভালো করে তুলতে পারি। আমি নিজের ছবি কান চাপা দিলাম, আমার চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। আমার সাথে এটা কী হয়ে গেল? আমি এমন একটা মেয়ে ছিলাম যার বিয়ের ভীষণ শখ ছিল, আর আমি এই লোকটাকে বিয়ে করতে চেয়েছিলাম যে লোকের মতোই কখন আমার মতো খেয়াল রাখবে, যাকে দেখে আমি বুঝতে পারি যে সে আমার বর, সে আমার মতো মজবুত মানুষ। কিন্তু আমার সামনে কে দাঁড়িয়ে আছে? সকাল হলো যখন আমার বর সোফায় শান্তিতে শুয়েছিল। তার শোবার ধরনটা ছিল কিছুটা মেয়েদের মতোই। তার চোখ খুললো। আমি বললাম, রাতের বেলা কি তামাশা করছিলে তুমি? আর যদি কখনো এই ধরনের অদ্ভুত আচরণ করছো? তখন সে বলতে লাগলো, আমার মায়ের মতো করে কথা বলতো না তো। এর মানে আমার শাশুড়ি এই সমস্ত ব্যাপার জানতো। সে আমাকে ঠকিয়েছে, আর আমার পরিবার আমার বরের বিষয়ে কিছুই জানতো না। যাই হোক, আমার বর বলল, যদি তুমি এই কথাটা কাউকে বলেছো তাহলে তুমি আমাকে প্রাণে মেরে দেবো। তুমি ভাবতেও পারবে না, তুমি বুঝতেও পারবে না। তোমার খাবারে বিষ মিশিয়ে তোমাকে একদম উপরে পৌঁছিয়ে দেবো। আমি তো পুরোপুরি অবাক হয়ে গেলাম। এই লোকটা কতটা সাংঘাতিক! এর কি সমস্যা ছিল? এই লোক কেন এই ধরনের অদ্ভুত আচরণ করছে? এটা তো আমি বুঝতে পেরেছিলাম যে কোনো না কোনো ব্যাপার আছে, অবশ্যই আছে। আর এই লোক বরং অন্য কিছু। সে বলল, চুপচাপ তোমাকে ঘরে থাকতে হবে। যদি তোমার মাথায় ডিভোর্সের দাগ লেগে না যায়, সেটাও বিয়ের পরের দিন, তাহলে তোমার মা বাবার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমার সাথে এইভাবেই যদি থাকতে পারো তাহলে থাকো, নিজের সম্মান বাঁচাও আর নিজের পরিবারেও। আমার মাথা খুবই খারাপ হয়ে গেল। ভেবেছিলাম যে পুরো জীবন এর সাথে আমি থাকতে পারবো না, কিন্তু যদি এই কথাটা সামনে এসে যায় তাহলে ভীষণ বদনাম হবে। সবেমাত্রই তো আমার মা বাবা আমাকে বিদায় করলেন। চুপ করে এই পরিস্থিতিকে মেনে নিলাম আর এই ঘরেই থাকতে লাগলাম। পরিবারের সামনে এমনভাবে নিজেকে উপস্থিতি করতাম যেন কোনো ব্যাপারই ঘটেনি। তারাও সমস্তটা জানতো, কিন্তু এই ব্যাপারে তারাও বলছিল না। কীরকম লোকেরা কারোর মেয়ের জীবনকে এত সহজে বরবাদ করে দিতে পারে? আর তারা এমনভাবে হাসি খুশি ছিল যে কিছুই হয়নি। দিন এভাবে কাটতে লাগলো। একদিন যখন আমার বর বাথরুমে ছিল তখন আমি বমি করার আওয়াজও শুনতে পেলাম। আমি কোনো পরোয়া করিনি। আমার দিকে যখন কিছু হয়ে যেত তখন তো আমার প্রাণও বাঁচত। আমার অবস্থা 1 সপ্তাহের মধ্যে এমন হয়ে গেছিলো যেন আমি 20 বছর ধরে এই বিয়েটাকে চালাচ্ছি। আমার মুখ থেকে সমস্ত জৌলুস উড়ে গিয়েছিল। আমার মাথার মধ্যে অদ্ভুত অদ্ভুত পরিস্থিতি আর কথা চলতে থাকতো যেন কী রকম ভাগ্য আমার, কি হবে আমার, আমি কি আমার সাথে থাকতে পারবো? আমি কি এর সাথে থেকে নিজের জীবন যৌবন বরবাদ করছি না? আমার বর সারাদিন বাইরে থাকতো অথবা ফোন করে ধরে মেয়েদের সাথে গান শুনতে থাকতো, কখনো কখনো অনলাইনে জামা কাপড় পছন্দ করতো, আর বাড়ির লোকদের বলতো বউয়ের জন্য নিচ্ছি, যখন কিনা আমাকে সে কোনো জিনিসই দিত না। ভালোভাবে বমি করবার পর যখন আমার বর বাইরে আসতো তখন তার অদ্ভুত অবস্থা হয়েছিল। আমাকে বদল, তুমি বড়ই দয়ামাহীন, আমার অবস্থা দেখছো না তুমি? যাও লেবুর জল নিয়ে এসো। আমি বললাম, হয়তো তুমি উল্টাপাল্টা কিছু খেয়ে নিয়েছো,
যার জন্য এমন হয়েছে। আমি তখন বলতে লাগলাম, তখন সে অদ্ভুতভাবে বলল কিছুই খায়নি, বিয়ের পর তো এসব কিছুই হয়। আমি অবাক হয়েছিলাম যে কী ধরনের ফালতু কথা বলছে। তারপর তার জন্য আমি লেবুর জল আনতে গেলাম, তখনই রাস্তায় আমার শাশুড়ি আমাকে দেখে নিল আর বলতে লাগলো, এখনই তুমি খাবার খেলে, খাবার খাওয়ার পরেই লেবুর জল খেতে নেই। আমি বললাম আমার বমি পাচ্ছে এই জন্য খাচ্ছি। বলল কোনো ব্যাপার না, হতে পারে কোনো খুশির খবর। যখন কিনা আমি ভেবে নিয়েছিলাম তোমার ছেলে কাউকে খুশির খবর দেওয়ার যোগ্য নয়, তাহলে খুশির খবরটা কি আমাকে ডাউনলোড করব? আমার শাশুড়ি আমাকে গলায় জড়িয়ে দিল। আমি বিশ্বাস করি যে কোনো না কোনো খুশির খবর অবশ্যই হবে। তুমি গিয়ে আরাম করো। আর হামজা তো বলো যে তোমার খেয়াল রাখতে, যদি আরও কিছু খাবার ইচ্ছা হয় তাহলে আমাকে বলো, আমি বানিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে, আমি তোমাকেই বলবো। আমি চলে এলাম আর নিজের ঘরের সামনে লেবুর জলের গ্লাসটা রাখলাম। আমি বললাম কবে থেকে এসব চলছে এই সমস্ত কিছু, তোমার পরিবার তো জানেই না যে তুমি কে। আমার বড় বলতে লাগলো আমার সাথে এই ধরনের কথা বলো না। প্রথমেই আমার শরীর এমনিতেই খারাপ, যখন তুমি এই ধরনের কথা বলো পুরো আমার মা মনে হয় তোমায়। চুপচাপ নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ো, বেশি কথা বলার দরকার নেই। আমি বললাম যে ছেলেদের মতো চিৎকার করতে তো তুমি জানো, কিন্তু আর কিছু করতে জানো না। আজকাল তো বরের অনেকটা নাটক শুরু হয়ে গিয়েছিল, জানি না তার মধ্যে সত্যিটা কী ছিল। আমার বরের পেটটা একটু বড় মনে হচ্ছিল আর সে অদ্ভুতভাবে কোমরে হাত থেকে হেলেকে হাঁটছিল। এবার আমি বুঝতে পারছিলাম না যে আবার কোন কাণ্ড যেটা আমাকে পাগল করার জন্য শুরু করেছে। যে 10-15 দিন এইভাবে কেটে থাকলো। একদিন আমার বর চিৎকার করতে শুরু করলো যে তার পেটে খুব ব্যথা হচ্ছে আর ডাক্তারের কাছে যেতে হবে। আমার শাশুড়ি তা প্রথমে কিছুই শরবত নিয়ে খাওয়ালো, এরপর বলো তুমি এমন কিছু উল্টাপাল্টা খেয়েছো নাকি এই জন্য তোমাকে পেটে ব্যথা হচ্ছে। কিন্তু তার কথা হচ্ছিল তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমার সাথে আমার শাশুড়িও ছিল, আমরা দুজনে মিলে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। রাতে এমার্জেন্সিতে কোনো ডাক্তার ছিল না, একটা মহিলা ছিল যে আমরা তার কাছেই গেলাম। আমার বর নিজের পেটের উপর হাত রেখেছিল আর অদ্ভুতভাবে চিৎকার করেছিল যে এবার তো আমার শাশুড়ি আমার সামনে লজ্জা পেতে লাগলো আর বারবার হামজার কাঁধে হালকা হালকা থাপ্পড় মেরে লাগলো। কী হয়েছে তোমার, এত ব্যথা কেন? পুরুষ হও তো পুরুষ। এই কথাটা শুনে আমি ভেতরে হাসতে লাগলাম। আর ডাক্তার সে বরকে দেখলো যে যখন সে একটা অদ্ভুত কথা বলে যে আমরা অবাক হয়ে গেলাম। ডাক্তার বলল ইনি তো এমনভাবে হাঁটছেন যেন ওনার তৃতীয় মাস চলছে আর পেটটাও এমনভাবে বেরিয়ে যাচ্ছে। আমার শাশুড়ি কান চাপা দিল আর আমরা ডাক্তারকে বলা আপনি কী ধরনের কথা বলছেন? ডাক্তার হয়ে আপনি এই ধরনের কি কথা বলতে পারেন? আমার ডাক্তার বলেন যা দেখছি আমি সেটা আমার মনে হলো সেটাই বললাম। এমনিতে আজকালকার অসম্ভব বলে কিছু আছে। আচ্ছা আমি চেক করছি, আপনার চিন্তা করবেন না। কিন্তু আমার বরের পেট সত্যি একদম বেরিয়েছিল যখন ডাক্তার চেক করার জন্য ডাকলো, তখন সে বলতে লাগলো আমি আল্ট্রাসাউন্ড করতে চাই। যখন ডাক্তার আল্ট্রাসাউন্ড করার জন্য মেশিন চালালেন তখন ডাক্তার নিজেই চোখে হাত পা দিয়ে চাপা দিলেন, কেননা আমার বর নিজের পেটের জায়গায় নকল পেট লাগিয়েছিল, যেটা বোধ হয় অনলাইনে কিনেছিল। এটা দেখে আমরা অবাক হয়ে গেলাম আর চিন্তায় পড়ে গেলাম। আমার শ্বশুর আবার নিজের কানে চাপা দিলেন আর আমার বরকে মারতে শুরু করে দিলেন। আবার তুই এই ধরনের অসভ্যতা শুরু করেছিস বেহায়া। কিন্তু যেই পেটটা বের করতে লাগলো তখনই আমার বর চিৎকার করতে শুরু করলো আর বলতে লাগলো এটা কি করে দিলে তোমরা, কেন এরকম করলে, আমার বাচ্চা মরে যাবে যে। আর এই ধরনের কথা বলেছিল সে যেন সে কোনো গর্ভবতী মহিলা আর তাকে যেন বাচ্চা নষ্ট করার ওষুধ দেওয়া হয়েছে। আরও তো পুরোপুরি পাগল হয়ে গেছে। আমি তো ভয় পেয়েছিলাম, আমার মনে হচ্ছিল যেন আমার আশেপাশে পুরো দুনিয়ায় ঘুরতে যাচ্ছে। আমি এরকম অদ্ভুত ঘটনা আগে কখনোই দেখিনি আর এই ধরনের চোখেও দেখেছি, যেখানে এত বড় তামাশা হয়ে গিয়েছিল যে দুটো লোককে এসে আমার বরকে সামলাতে হলো আর ডাক্তার তাকে এসে ঘুমের ওষুধ খাইয়ে দিল। এই সমস্ত দেখে আমার রক্তচাপ হাই প্রেশার হয়ে গেল। আমার শাশুড়িও আমার সামনে লজ্জায় পড়ে গেলেন। বরকে হাসপাতালে ছেড়ে আমার শাশুড়ি বৌমা ঘরে চলে আসলাম। আমরা ঘরের সবাই এই কথাটা বললাম যে আমি বললাম আপনার ছেলে অনেক বড় একটা রোগ আছে, এটা ছোটোখাটো কোনো ব্যাপার নয়। সে নিজেকে একজন মহিলা ভাবে যার মনে হয় তার বিয়ে হয়ে গেছে এবং অন্যান্য 5টা মহিলার মতো তার বাচ্চাও হবে। আমার মাও বাবাও সেখানে চলে এসেছিল। আমার শাশুড়ি বলল আমার ছেলের ছোটোবেলা থেকে এই রোগটা আছে আর আমরা এটা কাউকেই বলিনি যে এর উপর কোনো ভূত প্রেতের ছায়া পড়েছে মনে হয়তো, কিন্তু আমরা এই কথাটা কাউকে তো বলিনি। তোমাকে মিথ্যে বলেছি আমরা, তোমাদের কাছে আমরা ক্ষমা চাইছি, আমাদের ক্ষমা করে দাও। এবার আমার বাবা ওদেরকে অনেক কথা শোনালেন আর বলল এবার এটা হতে পারে না যে আমার মেয়ে ওই মানুষটার সাথে এভাবে ঘরে থাকবে। সে আপনার ছেলে নয়, বরং সে আপনার মেয়ে। ওর অপারেশন করান যাতে ও একটা
কোনো দিক দিয়ে শান্তি পায়। আমার শাশুড়ি যা বলতে লাগলো যেটা না, এই সমস্ত সব ঠিক হয়ে যাবে, মাত্র তো এখন বিয়ের 1 মাসও হয়নি, আপনার মেয়ের তালাক করবেন না দয়া করে, তাহলে তো ওর কপালে ডিভোর্সের দাগ লেগে যাবে, আমি একে ঠিক করে নেব, আমি ওর চিকিৎসা করাবো। কিন্তু আমি আমার মা বাবাকে সব কিছু বলে দিয়েছিলাম যে বিয়ের প্রথম রাতে সে কাণ্ড করেছিল সবার সামনে, আমি এই কথাটা বলেছিলাম। আমি এই লোকটা শুধুমাত্র কোনো রোগের একটা শিকার নয়, বরং তার রোগটা অনেক বেড়ে গিয়েছে। আর সে এই কথাটা পুরো বুঝতেই চাইছে না যে যে একটা পুরুষ, সে বলে সে শরীরটা পুরো পুরুষের, কিন্তু ভেতর দিয়ে যে একটা মহিলার আত্মা রয়েছে। আমি কি করব? আমি তো এইরকমই, পৃথিবীর কোনো না কোনো মা বাবা চাইবে না যে 1 মাস পরে তার মেয়ে ডিভোর্স হয়ে যাক, কিন্তু এখানে তো কোনো উপায় ছিল না। যদি আমি ধৈর্য ধরতাম তাও কিছু হতো না। আমি নিজেই চিন্তা ছিলাম যে নিজের জীবনটাকে নিয়ে দুনিয়ার লোক আমাকে কথা শোনাবে, পুরুষ তো ভুলের উপর ভুল করবে, তাও দুনিয়া এটাই বলবে যে ভুল বোধহয় মহিলাদেরই। আমরা তো আমাদের শাশুড়িকে দেখে অবাক লাগছিল যে সে সব কিছু জানতো, তারপর সে এসব কিছু বললো, তারপরেও তারা তালাক দেওয়ার জন্য রাজি ছিল না। এরপর আমরা তাদের উপর ডিভোর্সের কেস করলাম যে আমার বরের সাথে কোনো মহিলাই থাকতে পারবে না, আর আমি ন্যায়ের লড়াইয়ে জিতে গেলাম আর নিজের বাড়ি চলে আসলাম। আমার বাবা মাও আমাকে কাছে ক্ষমা চাইলো, কেননা তারা তাড়াহুড়ো করে তারা সব কিছু করে দিল। কিন্তু এরপরে না জানি কি হলো, যখন আমার জীবনে এই সমস্ত কিছু হলো, আমার অসুখ একদম ঠিক হয়ে গেল। জানি না কিভাবে এটা সম্ভব হলো, কিন্তু এখন আমি একদম ঠিক ছিলাম। আর আমি কয়েক বছর পর্যন্ত বিয়ের নামও নেইনি। আমি আবার নিজের পড়াশোনা চালু করে দিলাম। যখন আমার বয়স 24 হলো, আমার মা বাবা আমার বিয়ে ঠিক করলো। সে একজন ব্যবসায়ী ছিল আর সে ভীষণ ভালো মানুষ ছিল। শেষমেশ আমি বলতে চাইবো, প্রত্যেকটা রোগের এটাই শুধু ওষুধ নয় যে তার বিয়ে করিয়ে দাও আর সব ঠিক হয়ে যাবে, বরং কিছু রোগ আছে এমন হয়ে যায় যে ওষুধ দিয়ে একদম ঠিক নয়, কোনো না অন্য রোগের মেয়ের জীবন বরবাদ করে দাও। এটা ভীষণ হচ্ছে আজকাল। এতে মনোযোগ দিয়ে যে এই সমস্ত কী হচ্ছে, পুরুষেরা এই ধরনের অসভ্যতা কেন করে, ভালো করে খোঁজ দিন আর তারপর তার চিকিৎসা করেন। কিন্তু কারণ মেয়ে এসে আপনার ছেলে চিকিৎসা করাবে, এই ব্যাপারটাকে বুঝুন। কারণ মেয়ের জীবন বরবাদ করবেন না। ধন্যবাদ বন্ধুরা।